শেখ হাসিনা বছরের পর বছর ধরে বাংলাদেশকে লোহার মুষ্টিতে শাসন করেছেন, কিন্তু ৫ আগস্ট প্রবল ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যান। জনতা প্রধানমন্ত্রীর খালি বাসভবনে ভিড় করে এসে বিজয় উল্লাস করতে থাকে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসাবে হাসিনার ১৫ বছরের রাজত্বের আকস্মিক পতন ঘটে। হাসিনা এমন একজন নারী যাকে ৪৩ বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে আনন্দের সাথে স্বাগত জানিয়েছিল গোটা দেশ। এখন তিনি দেশ থেকে নির্বাসিত। বড় প্রশ্ন হলো হাসিনা, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হয়েছিল, তিনি কেন একজন নির্মম কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠলেন? জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরায়ামা বলছেন, ১৯৯৬ সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন হাসিনাকে একজন কর্তৃত্ববাদী রাজনীতিবিদ বলে আমার মনে হয়নি। ২ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাকার পর হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় ফিরে আসেন, তখন তার কর্তৃত্ববাদী আচরণ প্রকাশ পেতে শুরু করে। প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অবসান ঘটিয়ে হাসিনা সংবিধান সংশোধন করেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য একটি সিস্টেমের অভাব ক্ষমতার শান্তিপূর্ণ স্থানান্তরকে বাধা দেয় এবং তার কর্তৃত্ববাদকে কায়েম করার পথ প্রশস্ত করে দেয়। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করান। বিএনপিকে দুর্বল করে দিতে কোনো কসুর বাকি রাখেননি হাসিনা। দেশে এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে সরকারের সমালোচনা ছিল অপরাধের সমান। বিশ্ববিদ্যালয় এবং গণমাধ্যমে বাক স্বাধীনতার অধিকারকে খর্ব করা হয়। আওয়ামী লীগের ছাত্র সংগঠনের আধিপত্য বাড়তে থাকে। বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের সমালোচকরা হয়রানির শিকার হতে থাকেন। প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের চাকরির কোটা নিয়ে বিক্ষোভ ছিল হাসিনার কর্তৃত্ববাদী শাসনের প্রাথমিক সুবিধাভোগী আওয়ামী লীগকে সমর্থনকারী ছাত্রদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে অন্তর্বর্তী সরকারের হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনূস তার বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হাসিনার ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ পর্যন্ত সামরিক বা কর্তৃত্ববাদী শাসনমুক্ত একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বাস্তবায়িত হবে কিনা? জাপানের মতো শুধুমাত্র নেতৃস্থানীয় গণতান্ত্রিক দেশগুলোই নয়, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সাহায্যদাতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাশাপাশি গ্লোবাল সাউথের অনেক দেশ, যেখানে কর্তৃত্ববাদ এবং গণতন্ত্র উভয়ই বিদ্যমান, তারাও বিশ্বের ৮ম জনবহুল দেশ বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের উপর ঘনিষ্ঠ নজর রাখবে।